খেলা অবশ্য বন্ধ হয়ে গেল। দাদামশাইয়ের বাবা লাইনের ধারে দাঁড়িয়ে খেলার হালচাল দেখে বললেন, আবার সেই গন্ধ। এখানে একটা রহস্য আছে, বুঝলে সমাদার? স্টেশন মাস্টার সমাদার পাশেই ছিলেন। বললেন, বেটারা একটু বড় বাড়াবাড়ি করে ফেলেছে গো। কে? কাদের কথা বলছো? সমাদার ব্যাপারটা এড়িয়ে গেলেন। দাদামশাইয়ের বাবা বললেন, ওহ, গন্ধটা খুবই সন্দেহজনক। কিন্তু আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কলমে গন্ধটা খুবই সন্দেহজনক। গন্ধটা খুবই সন্দেহজনক। দাদামশাই রেল কোম্পানিতে চাকরি করতেন। সে আজ 50 বছর আগের কথা। আমার মা তখনও ছোট ইজের পড়া খুকি। তখন এত সব শহর নগর ছিল না, লোকজনও এত দেখা যেত না। চারধারে কিছু গাছগাছালি, জঙ্গল টঙ্গল এইরকম ছিল। সেই রকম একটা নির্জন জঙ্গলে জায়গায় দাদামশাই বদলি হলেন। উত্তর বাংলা দোমাহানিতে মালগাড়ির গার্ড ছিলেন তিনি। তাই প্রায় সময় তাকে বাইরে থাকতে হতো। কখনো এক নাগাড়ে 3, 4 কিংবা 7 দিন। তারপর ফিরে এসে হয়তো একদিন বাসায় থাকতেন, ফের মালগাড়ি চালাতে চলে যেতেন। আমার মায়েরা 5 বোন আর 4 ভাই। দিদিমাই মোট 9 জন ছেলেমেয়ে নিয়েই বাসায় থাকতেন। ছেলেমেয়েরা সবাই তখন খুব ছোট ছোট। কাজেই দিদিমা ঝামেলার অন্ত নেই। এমনিতে দোমাহানি জায়গাটা ভারী সুন্দর আর নির্জন স্থান। বেঁটে বেঁটে লিচু গাছে ছাওয়া, পাথরকুচি ছড়ানো রাস্তা, সবুজ মাঠ, কিছু জঙ্গলও ছিল বেশ। লোকজন বেশি একটা দেখা যায় না। একধারে রেল সাহেবের পাকা কোয়ার্টার, আর অন্য ধারে রেল বাবুদের জন্য আধা পাকা কোয়ার্টার। একটা স্কুল ছিল ক্লাস 8 পর্যন্ত। একটা রেল ইনস্টিটিউটও ছিল, যেখানে প্রতি বছর 2 থেকে 3 বার কেদার রায় বা টিপু সুলতান নাটকও হতো। রেলের বাবুরা দল বেঁধে গ্রীষ্মকালে ফুটবলও খেলতেন, শীতকালে ক্রিকেট। বড় সাহেবেরা সে খেলা দেখতে আসতেন। মাঝে মাঝে সবাই দল বেঁধে তিস্তা নদীর ধারে জয়ন্তিয়া পাহাড়ে চুড়ই ভাতিতেও যাওয়া হতো। ছোট আরও নির্জন হলেও বেশ আমোদের জায়গা ছিল দোমাহানি। দোমাহানিতে যাওয়ার পর কিন্তু সেখানকার পুরনো লোকজনেরা এসে প্রায় দাদা মশাই বা দিদিমাকে এক বিষয়ে খুব হুঁশিয়ার করে দিয়ে যেতেন। কিছু ভেঙে বলতেন না যেন। যেমন স্টোর কিপার অক্ষয় সর্দার দাদামশাইকে একদিন বললেন, এই জায়গাটা কিন্তু তেমন ভালো নয় চ্যাটুজেদা। লোকজন সব বাজিয়ে নেবেন, উঠার যাকে তাকে ঘর ধরে ঢুকতেও দেবে না যেন। বেঁধে। কিংবা আর একদিন পাশের বাড়ি পলিত গিন্নি এসে দিদিমাকে হেসে হেসে বলে গেলেন, নতুন এসেছেন তো, বুঝবেন সব আস্তে আস্তে। চোখ কান নাক সব খোলা রাখবেন, কিন্তু ছেলেপুলেদের সামলে রাখবেন। এখানে কারা সব আছে তারা মোটেও ভালো নয় কিন্তু। দিদিমা ভয় খেয়ে বললেন, কাদের কথা বলছেন দিদি? পলিত গিন্নি শুধু বললেন, সে আছে, বুঝবেন ক্ষণ। তারপর থেকে দিদিমা একটু ভয় ভয় থাকতে লাগলেন। একদিন হলো কি, পুরনো যেসুকেয়ার দেশ থেকে চিঠি এলো যে তার ভাসুরপোর খুব বেমার হয়েছে, তাই তাকে যেতে হবে। 1 মাসের ছুটি নিয়ে সুখিয়া চলে গেল।
দিদিমা নতুন ঝি খুঁজছেন। তা হঠাৎ করে পরদিন সকালে একটা আধ বয়সী বউ এসে পড়ল। তা বাবু ঝি রাখবেন? দিদিমা দোনানামা করে তাকে বললেন, সে দিব্যি কাজকর্ম করে, খাওয়া দাওয়া, বাচ্চাদের গল্প বলে সব কিছুই করে। দুদিন পর পলিত গিন্নি একদিন সকালে এসে বললেন, নতুন দিয়ে রাখলেন নাকি দিদি? ওই দেখি ডাকে। দিদিমা ডাকতে গিয়ে দেখেন কলতলায় এঁটো বেসন ফেলে রেখে যে কোথায় হাওয়া হয়ে গিয়েছে। অনেক ডাকা ডাকিতেও তাকে আর পাওয়া গেল না। পলিত গিন্নি মুচকি হেসে বললেন, ওদের ওরকমই ধারা। সেটার নাম কি বলুন তো বাবু? দিদিমা বললেন, কমলা। পলিত গিন্নি মাথা নেড়ে বললেন, চিনি চিনি, ওই হালদার বাড়িতেও ওকে রেখেছিল। দিদিমা অতিষ্ঠ হয়ে বললেন, কি ব্যাপার বলুন তো বাবু আপনারা? পলিত গিন্নি শুধু শ্বাস ফেলে বললেন, সব কি আর খুলে বলা যায় গো? এখানে এই হচ্ছে ধারা। কোনটা মানুষ আর কোনটা মানুষ নয় তা চেনা ভারী মুশকিল। এবার দেখে শুনে একটা মানুষ ঝি রাখুন তো দেখি। এই বলে চলে গেলেন পলিত গিন্নি। আর দিদিমা আকাশ পাতাল ভাবতে লাগলেন। কমলা অবশ্য একটু বাদেই বাড়ি ফিরে এলো। দিদিমা তাকে ধমক দিয়ে বললেন, এই তুই কোথায় গেছিলি রে? সে মাথা নিচু করে বলল, মা, লোকজন এলে আমাকে সামনে ডাকবেন না তো, আমি বড় লজ্জা পাই। কমলা থেকে গেল, কিন্তু দিদিমার মনের খটকা ভাবটা কোনো মতেই গেল না। ওদিকে দাদামশাইয়ের এক বিচিত্র অভিজ্ঞতাও হলো। একদিন লাইনে গেছে। নিশিত রাতে মালগাড়ি যাচ্ছে ডুয়ার্সের গভীর জঙ্গলের ভেতর দিয়ে। দাদামশাই ব্রেক ভ্যানে বসে ঝিমোচ্ছে। হঠাৎ গাড়িটা দাঁড়িয়ে গেল। তা মালগাড়ি যেখানে সেখানে দাঁড়ায়। স্টেশনে পয়েন্টসম্যান আর অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারেরা অনেক সময় রাতবিরিতে ঘুমিয়ে পড়ে সিগন্যাল দিতে ভুলে যায়। সে আমলে এরকম হামেশাই হতো। সেরকম কিছু একটা হয়েছে ভেবে দাদামশাই বাক্স থেকে পঞ্জিকা বের করে পড়তে লাগলেন। পঞ্জিকা পড়তে তিনি খুবই বড় ভালোবাসতেন। গাড়িটা দাঁড়িয়ে আছেই তো আছে। হঠাৎ দাদামশাই শুনতে পেলেন ব্রেক ভ্যানের পিছনে লোহার সিঁড়ি বেয়ে কে যেন গাড়ি ছাদে উঠছে। দাদামশাই মুখ বার করে কাউকে দেখতে পেলেন না। ফের শুনলেন একটি দূরে কে যেন ওয়াগনের পাল্লা খোলার চেষ্টা করছে। খুব চিন্তায় পড়লেন দাদামশাই। ডাকাতে অনেক সময় শার্ট করে সিগন্যাল বিগড়িয়ে দিয়ে গাড়ি থামায়, মালপত্র চুরিও করে। তাই তিনি সরজামিনে দেখার জন্য গাড়ি থেকে হাতবাতিটা নিয়ে নেমে পড়লেন। লম্বা ট্রেন আর একদম ডগা ইঞ্জিন। হাঁটতে হাঁটতে এসে দেখলেন লাল সিগন্যাল ইতিমধ্যে সবুজ হয়ে গেছে, কিন্তু ড্রাইভার আর ফোরম্যান কয়লার ডিপির ওপর গামছা পেতে শুয়ে আরামসে ঘুমোচ্ছে। ওদের দোষ নেই, অনেকক্ষণ নাগাড়ি ডিউটি দিচ্ছে, একটু ফাঁক পেয়েছে তাই ঘুমিয়ে নিচ্ছে। বহু ঠেলাঠেলি করেও তাদের তুললেন না দাদামশাই। তারপর ফের লম্বা গাড়ি পার হয়ে ব্রেক ভ্যানের দিকে ফিরে আসতে লাগলেন তিনি। মাঝামাঝি এসেছেন, হঠাৎ শোনেন ইঞ্জিনে হুইসেল দিল। গাড়িও ক্যাঁচ ক্যাঁচ করে চলতে শুরু করল। তিনি তো অবাক। ব্রেক ভ্যানে ফিরে গিয়ে তিনি সবুজ বাতি দেখলে তবে ট্রেন ছাড়বার কথা। তা দাদামশাই হাঁ করে চেয়ে রইলেন। অবাক হয়ে দেখেন ব্রেক ভ্যান থেকে অবিকল গার্ডের পোশাক পরা একটি লোক হাতবাতি তুলে সবুজ আলো দেখাচ্ছে ড্রাইভার। ব্রেক ভ্যানটা যখন দাদামশাইকে পার হয়ে যাচ্ছে তখন লোকটা তার দিকে চেয়ে ফিক করে হেসে গেল। বহু কষ্টে দাদামশাই সেবারে বাড়ি ফিরে এসেছিলেন। সেবার ম্যাজিশিয়ান প্রফেসর ভট্টাচার্য চা বাগানগুলোতে ঘুরে ঘুরে ম্যাজিক দেখিয়ে দোমাহানিতে এসে পৌঁছলেন। তিনি এবেলা ও বেলা খেলা দেখাতেন। দড়ি কাটার খেলা, তাসের খেলা, আগুন খাওয়ার খেলা। তা দোমাহানির মতো গঞ্জ জায়গায় সেই খেলা দেখত লোক। ভেঙে পড়ল।
ভট্টাচার্য স্টেজের ওপর দাঁড়িয়ে প্রথম দৃশ্যে একটু বক্তৃতা করছিলেন। হাতে ম্যাজিকের ছোট্ট কালো একটা লাঠি। বললেন, ম্যাজিক মানেই হচ্ছে হাতের কৌশল, তন্ত্রমন্ত্র কিছু নয়। আপনার যদি কৌশল ধরে ফেলেন তাহলে দয়া করে চুপ করে থাকবেন, কেউ যেন স্টেজে টর্চের আলো ফেলবেন না, ইত্যাদি করবেন। এইসব বলছেন। ম্যাজিক তখনও শুরু হয়নি। হঠাৎ দেখা গেল তার হাতের লাঠিটা হঠাৎ হাত থেকে শূন্য উঠে ডিগবাজি খেল। তারপর আবার আস্তে আস্তে ফিরে এলো ম্যাজিশিয়ানের হাতে। প্রথমে এই আশ্চর্য খেলা দেখে সবাই প্রচণ্ড হাততালি দিল। কিন্তু প্রফেসর ভট্টাচার্য খুব গম্ভীর হয়ে গেলেন। এর পরের খেলা ব্ল্যাকবোর্ডে দর্শকরা চক দিয়ে যা খুশি লিখবেন, আর প্রফেসর ভট্টাচার্য চোখ বাঁধা অবস্থায় তা সব বলে দেবেন। কিন্তু আশ্চর্য, প্রফেসর ভট্টাচার্যের খেলাটা মোটেই সেরকম হলো না। দর্শকরা গিয়ে গিয়ে ব্ল্যাকবোর্ডে লিখবেন এই নিয়ে ওকে ঠেলছেন। প্রফেসর ভট্টাচার্য চোখের ওপর ময়দার নিচি, তার উপর কাপড় বেঁধে সবাইকে বলছেন, আরে চলে আসুন, চলে আসুন, সংকোচের কিছু নেই। আমি বাঘ ভাল্লুক নই, আমি মানুষ। সেই সময় হঠাৎ দেখা গেল কেউ যাওয়ার আগে টেবিলের ওপর রাখা চকের টুকরোটাই নিজে থেকেই লাফিয়ে উঠল এবং শূন্যে ভেসে গিয়ে ব্ল্যাকবোর্ডের ওপর লিখতে লাগলো, প্রফেসর ভট্টাচার্য ইজ দি বেস্ট ম্যাজিশিয়ান অফ দি ওয়ার্ল্ড। এই অসাধারণ খেলা দেখে দর্শকরা ফেটে পড়ল উল্লাসে। আবার ভট্টাচার্য কাঁদো কাঁদো হয়ে চোখে বাঁধা অবস্থায় বলতে লাগলেন, কি হয়েছে, হ্যাঁ কি হয়েছে গো? এবং তারপর তিনি আরো গম্ভীর হয়ে গেলেন। আগুন খাওয়ার খেলাতে আশ্চর্য ঘটনা দেখলেন তিনি। কথা ছিল মশাল জেলে এই মশালটা মুখে পড়ে আগুনটা খেয়ে ফেলবেন। তিনি তাই করলেন। কিন্তু তারপর দেখা গেল ভট্টাচার্য হাঁ করতেই তার মুখ থেকে সাপের জিভের মতো আগুনের হালকা আগুনটা বেরিয়ে আসছে। তারপরে তাসের খেলা যখন দেখাচ্ছেন তখনও দেখা গেল যে কথা বলতে গেলে আগুনের হালকা বেরিয়ে ছুটে আসে। দর্শকরা দাঁড়িয়ে উঠে সুবাদ দিতে লাগলো। কিন্তু ভট্টাচার্য খুব কাঁদো কাঁদো মুখে 4-5-7 গ্লাস জল খেয়ে নিলেন স্টেজে দাঁড়িয়ে। তো হাঁ করলেই আগুন বেরোতে লাগলো। তখনকার মফস্বল শহরের নিয়ম ছিল, বাইরে থেকে কেউ এরকম খেলা দেখাতে এলে তাকে কিংবা তার দলকে বিভিন্ন বাসায় সবাই ঠিক আশ্রয় দিতেন না। প্রফেসর ভট্টাচার্য আমার মামা বাড়িতে উঠেছিলেন। রাতে খেতে বসে দাদামশাই তাকে বললেন, আপনার খেলা গণপতির চেয়েও অনেক ভালো, অতি আশ্চর্য খেলা ছিল আপনার। ভট্টাচার্য বললেন, হ্যাঁ অতি আশ্চর্য খেলা, আমি এরকম আগেও দেখিনি। দাদামশাই অবাক হয়ে বললেন, সে কি, এ তো আপনি দেখালেন গো। ভট্টাচার্য আমতা আমতা করে বললেন, তা বটে, আমি তো দেখালাম। আশ্চর্য, তাকে খুব বিস্মিত মনে হচ্ছিল যেন। দাদামশাইয়ের বাবা সেবার বেড়াতে এলেন দোমাহানিতে। বাসায় পা দিয়ে বললেন, তোদের ঘর ধরে একটা আঁশটে গন্ধ কেন বলতো? সবাই বলল, আঁশটে গন্ধ? ওই আমরা তো পাচ্ছি না। দাদামশাইয়ের বাবা ধার্মিক মানুষ, খুব পণ্ডিত লোক। তিনি মাথা নেড়ে বললেন, আলবাদ আঁশটে গন্ধ, সে শুধু তোদের বাসাতেই নয়, স্টেশনে নেমে এই গন্ধটা আমি পেয়েছিলাম। পুরো এলাকাতেই যেন আঁশটে আঁশটে গন্ধ করছে কি একটা। কালামশাই কমলা দাদামশাইয়ের বাবাকে দেখি গা ঢাকা দিয়েছিল। অনেক ডাকাডাকিতেও সামনে এলো না। দিদিমার যখন ভারী মুশকিল, একা হাতে সব করতে হচ্ছে। দাদামশাইয়ের বাবা সব দেখে শুনে খুব গম্ভীর হয়ে বললেন, সব ভালো কথা নয়, গন্ধটা খুবই সন্দেহজনক। কিন্তু দিন বিকেলে স্টেশন মাস্টার হরেন সমাদরের মা এসে দিদিমাকে আড়ালে ডেকে বললেন,
কমলা তোমাদের বাড়িতে গিয়ে বসে আছে, তা বলি বাছা, তোমার শ্বশুর ধার্মিক লোক, সে ভালো, কিন্তু উনি যদি জপ টপ বেশি করেন, ঠাকুর দেবতার নাম ধরে ডাকাডাকি করেন, তাহলে কমলা এই বাড়িতে থাকে কি করে? দিদিমা অবাক হয়ে বললেন, এসব কি কথা বলছেন মাসিমা? আমার শ্বশুর জপ টপ করলে তা কমলার অসুবিধেই বা কি? সমান্তরে মা তখন দিদিমা থতুনি নেড়ে বলল, হো হরে, তুমি বুঝো না বুঝো না, তা বলি বাছা, তোমারই সবাই জানে না, এই হচ্ছে এই দলের রাজত্ব। ঘরে ঘরে ওরাই সব ঝি চাকর খাটছে। বাইরে থেকে চেহারা দেখে কিছুই বোঝা যাবে না, তবে ওরা হচ্ছে সেই তারা।